আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটা বিমানবন্দর যেখানে এক সময় প্রতিদিন লাখো মানুষ পাসপোর্ট হাতে দৌড়াতো, চেক ইন কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতো, ফ্লাইট মিস হওয়ার ভয়ে ছুটত। একদিনে 1500 বিমান ওঠানামা করত। প্রায় 2.5 লাখ মানুষ একদিনে এই বিমানবন্দর ব্যবহার করে উঠত। সেই বিমানবন্দরটি বছরের পর বছর পরিত্যক্ত। ফ্লাইট নেই, মানুষের দৌড়াদৌড়ি নেই, বিমান ধরার জন্য লাগেজ নিয়ে ছুটে চলার কেউ নেই, প্রিয়জনের জন্য বাইরে অপেক্ষা করারও কেউ নেই। খালি, শূন্য, নীরব, নিথর। ভবন আছে, রুম আছে, ভিতরে বিশাল খালি জায়গা আছে, কিন্তু মানুষের কোলাহল নেই। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ, তাই না? এরকম একটা খালি বিমানবন্দরে আপনি কি করতেন? বলছিলাম তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরের কথা। তবে সেই বিশাল স্থাপনাকে এবার আর ওভাবে ফেলে রাখবে না তুরস্কের সরকার। পুরনো যাত্রী টার্মিনালের হলঘরগুলো আজ বিমানের জন্য ব্যবহার করা হয় না, বরং সেখানে এখন নির্মাণ কাজের হাতুড়ির শব্দ, নতুন দেয়াল তোলার কাজ চলছে। আর ঠিক এই জায়গাতেই তুরস্কের সরকার এখন এমন কিছু বানাতে যাচ্ছে যেটাকে তারা বলছে পৃথিবীর সবচেয়ে বড় স্টার্টআপ হাব। প্রশ্ন হলো, এটা কি সত্যি একটা গেম চেঞ্জিং প্রজেক্ট যা তুরস্ককে বেইজিং আর সিলিকন ভ্যালির কাতারে নিয়ে যাবে, নাকি এটা একটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের অস্থিরতাকে কাজে লাগিয়ে বানানো একটা চতুর ভূরাজনৈতিক চাপ? আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখব। সংখ্যা, মানুষ আর এর পেছনের রাজনীতি সহ সব। এখন হয়তো ভাবছেন তুরস্কের একটা পরিত্যক্ত বিমানবন্দর নিয়ে এত কথা কেন বলছি। কারণ এই একটা প্রজেক্ট যার ভেতরে লুকিয়ে আছে আজকের বিশ্ব অর্থনীতির 3টি বড় গল্প একসাথে। একটা যুদ্ধের কারণে পুঁজি কিভাবে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সরে যেতে শুরু করে, একটা দেশ কিভাবে নিজের ভৌগোলিক অবস্থানকেই সবচেয়ে বড় সম্পদ বানিয়ে ফেলে, আর একটা সরকার নিজের অর্থনৈতিক দুর্বলতাকে চ্যালেঞ্জ করে কিভাবে বিনিয়োগকারীদের সামনে সবচেয়ে চকচকে ঝকঝকে একটা প্রকল্প তুলে ধরে। এই 3টে সুতো একসাথে ধরেই আজকের এই ভিডিওটা এগোবে। শুরুতেই একটু পেছনে ফিরে যাওয়া যায়। আতাতুর্ক বিমানবন্দর ছিল ইস্তাম্বুলের হৃদয়। আতাতুর্ক বিমানবন্দর 1950 দশক থেকে 2018 সাল পর্যন্ত এটাই ছিল শহরের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। লাখো পর্যটক, ব্যবসায়ী, প্রবাসী তুর্কি সবাই এই বিমানবন্দর দিয়েই ইস্তাম্বুলে ঢুকত আর বেরোত। আমি প্রথম তুরস্কে পা রেখেছিলাম এই বিমানবন্দর দিয়েই। বহুবার ভ্রমণ করেছি এই বিমানবন্দর ব্যবহার করে। আবার একেবারে শেষ যেদিন এই বিমানবন্দরটি তার সর্বশেষ ফ্লাইটটি পরিচালনা করে, সেই রাতে প্রায় 3টার দিকে শেষবার এই বিমানবন্দর দিয়েই তুরস্কে এসেছিলাম। এটার সাথে জড়িত আছে আমার অনেক স্মৃতি, অনেক ইতিহাস, অনেক গল্প। 2018 সালের অক্টোবরে তুরস্কের সরকার ইস্তাম্বুল শহরের বাইরে আর্নাভুতকোই এলাকায় একটা বিশাল নতুন বিমানবন্দর চালু করে। নাম তার ইস্তাম্বুল এয়ারপোর্ট। এটার আছে 5টা রানওয়ে, অর্থাৎ এক সময়ে 5টা বিমান ওঠানামা করতে পারে। এখানে আছে বিশাল এক টার্মিনাল। এখন ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর এটি। এই মুহূর্তে সেই বিমানবন্দরে প্রতিদিন গড়ে 1623টা ফ্লাইট ওঠানামা করে। শুরুর 3 বছরেই এটা 10 কোটিরও বেশি যাত্রী বহন করে রেকর্ড গড়েছিল। 2019 সালের 6 এপ্রিল রাত 2:45টার দিকে আতাতুর্ক থেকে শেষ বাণিজ্যিক ফ্লাইটটি পরিচালনা করা হয়। তারপর থেকে আতাতুর্ক বিমানবন্দর শুধু কার্গো আর ছোটখাটো বিমান চলাচলের জন্য ব্যবহার করা হতো। আর বিশাল যাত্রীবাহী টার্মিনাল, ভবন এবং লম্বা রানওয়ে, ইমিগ্রেশন কাউন্টার এগুলো যাত্রী পরিবহনের জন্য ব্যবহার হওয়া বন্ধ হয়ে যায়। 2018 সালের এই স্থানান্তর নিয়ে তুরস্কে ব্যাপক সমালোচনা হয়েছিল। মানুষ প্রশ্ন তুলেছিল, শহরের এত কাছের, এত বড়, এত পরিচিত একটা জায়গার ভবিষ্যৎ কি হবে? তবে একটা ভুল ধারণা এখানেই ভেঙে দেওয়া দরকার। 2018 সালের পর জায়গাটা কিন্তু পুরোপুরি নিষ্প্রাণ ছিল না, পুরো জনমানবহীন হয়েও পড়ে থাকেনি। 2023 সালের 7 মে প্রেসিডেন্ট এরদোয়ান নিজে এসে এখানে উদ্বোধন করেন ন্যাশনাল পার্ক, একটা বিশাল শহুরে পার্ক, যেটা তুরস্কের সবচেয়ে বড় সিটি পার্ক। শুধু তাই না, প্রতি বছর ঠিক এই মাঠেই বসে টেকনোফেস্ট নামক তুরস্কের সবচেয়ে বড় বিমান প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষার উৎসব, যেখানে ড্রোন, রকেট, প্রতিরক্ষা প্রযুক্তি দেখতে লক্ষাধিক দর্শক ভিড় করেন।
আর এখানেই হয় এথনোস্পোর কালচারাল ফেস্টিভ্যাল, তীরন্দাজি, ঘোড়সওয়ারির মতো ঐতিহ্যবাহী খেলা আর সংস্কৃতির এক আন্তর্জাতিক আসর এখানেই বসে, যেখানে জাপান, কাজাকিস্তান, মিশর এমনকি বাংলাদেশ থেকেও অংশগ্রহণকারীরা আসেন। অর্থাৎ যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হলেও এই বিশাল জায়গাটার রানওয়েগুলো এবং খালি জায়গাগুলো মানুষ, উৎসব আর আয়োজনে ভরপুর ছিল। শুধু উড়তো না যাত্রীবাহী বিমান, আর খালি ছিল টার্মিনাল। আর সেখানেই এই একই কমপ্লেক্সের মধ্যে যাত্রী টার্মিনালের অংশটায় সরকার নতুন এই বাণিজ্যিক পরিচয় যোগ করতে যাচ্ছে, নাম হচ্ছে টার্মিনাল ইস্তাম্বুল। প্রজেক্টের প্রধান নির্বাহী এরকাম তুজগেন তিনি বলেন যে এই প্রজেক্টের লক্ষ্য শুধু একটা টেক হাব বানানো না, বরং এমন একটা ইকোসিস্টেম তৈরি করা যেখানে ভালো আইডিয়া আর বাস্তবসম্মত পরিকল্পনা থাকা মানুষগুলো আন্তর্জাতিক মেন্টরশিপ আর পুঁজি দুটোই একসাথে পাবেন, যাতে তারা বৈশ্বিক বাজারে প্রসার ঘটাতে পারেন। এবারে সংখ্যাগুলো একটু দেখে নিই, কারণ এখানেই আছে প্রজেক্টের মূল সাহসটা বোঝার গোপন তথ্য। এই টার্মিনালের প্রায় 2 লক্ষ বর্গমিটার জায়গা ধাপে ধাপে অফিস, মিটিং রুম, কোওয়ার্কিং স্পেস আর ইনকিউবেশন সেন্টারে রূপান্তরিত হবে। যে হল ঘরগুলোয় একসময় যাত্রীরা লাইনে দাঁড়াতেন, লাগেজ তুলতেন, চেক ইন করতেন, সেগুলোই এখন ওপেন প্ল্যান অফিস আর মিটিং স্পেসে রূপ নিচ্ছে। আগস্ট মাসে প্রথম ধাপ চালু হচ্ছে। 5000 বর্গমিটার জায়গায় 50টা স্টার্টআপ ও অন্যান্য কোম্পানি বসবে, আর বছরের শেষ নাগাদ এই সংখ্যা 100-তে পৌঁছানোর পরিকল্পনা আছে। কিন্তু স্টার্টআপ হাব কথাটা শুনতে যতটা বিমূর্ত লাগে, বাস্তবে রোজকার এই স্টার্টআপ দিনটা কেমন দেখায় আসুন এটা একটু দেখি। একটু কল্পনা করা যাক, সকালবেলা কোনো তরুণ উদ্যোক্তা তার ল্যাপটপ নিয়ে ওপেন প্ল্যান ডেস্কে বসছেন, আর ঠিক পাশের কাছে ঘেরা মিটিং রুমে হয়তো আরেকটা টিম তাদের প্রোটোটাইপ নিয়ে বিনিয়োগকারীদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। টেকস্টার্সের মতো অ্যাক্সিলারেটর প্রতি ব্যাচে নির্বাচিত কয়েকজন স্টার্টআপকে নিয়ে 3 থেকে 4 মাসের একটা নিবিড় প্রোগ্রামে ঢোকাবে, যেখানে অভিজ্ঞ মেন্টর আর ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা নিয়মিত ওয়ার্কশপ করে প্রতিটা টিমকে তাদের প্রোডাক্ট, ব্যবসায়িক মডেল এগুলো ঠিক করতে সাহায্য করবে। প্রোগ্রামের শেষে থাকবে একটা ডেমো ডে, যেখানে স্টার্টআপগুলো মঞ্চে উঠে বিনিয়োগকারীদের সামনে নিজেদের আইডিয়া তুলে ধরবে, সরাসরি ফান্ডিং পাওয়ার চেষ্টা করবে। সাংহাই স্টেট ওন্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মতো তহবিল ঠিক এই কারণেই এখানে অফিস খুলছে, যাতে তাদের বিনিয়োগ কর্মকর্তারা আলাদা করে বিদেশ থেকে উড়ে না এসে করিডোর ধরে হেঁটে গিয়েই স্টার্টআপ টিমদের সাথে সরাসরি বসতে পারবেন। সপ্তাহ জুড়ে চলবে হ্যাকাথন, নেটওয়ার্কিং ইভেন্ট, কর্পোরেট ইনোভেশন ওয়ার্কশপ, আর ঠিক পাশেই থাকবে ইমিগ্রেশন, ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটিজের ওয়ান উইন্ডোজ সার্ভিস ডেস্ক, যাতে কাগজপত্রের ঝামেলায় আটকে না থেকে উদ্যোক্তারা তাদের আসল কাজ অর্থাৎ প্রোডাক্ট বানানো আর বিনিয়োগ জোগাড় করতেই মনোযোগ দিতে পারেন। সংক্ষেপে বললে এটা শুধু একটা মাত্র অফিস ভবন না, বরং একটা জীবন্ত ইকোসিস্টেম, যেখানে আইডিয়া, মেন্টরশিপ আর পুঁজি এই তিনটাই একসাথে একই ছাদের নিচে চলবে। আর সবচেয়ে বড় খবর হলো, বিশ্বের অন্যতম বৃহত্তর অ্যাক্সিলারেটর প্রতিষ্ঠান টেকস্টার্টার্সের সাথে একটা সমঝোতা স্মারক সই হয়ে গেছে। টেকস্টার্স হচ্ছে 2006 সাল থেকে কাজ করছে, যাদের পোর্টফোলিওতে প্রায় 4500-এর বেশি কোম্পানি আছে, যার মধ্যে 16টা ইউনিকর্ন, 460টা সফল এক্সিট আর 10,000-এরও বেশি মেন্টর এবং বিনিয়োগকারীর নেটওয়ার্ক। তারা টার্মিনাল ইস্তাম্বুলে নিজেদের ইনকিউবেশন আর গ্লোবালাইজেশন প্রোগ্রাম চালাবে। শুধু টেকস্টার্সই না, সাংহাই স্টেট ওন্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নামে চীনা সরকারের একটা প্রতিষ্ঠান, যার প্রায় $47 বিলিয়ন সম্পদ ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা আছে, তারাও এখানে অফিস খুলতে রাজি হয়েছে, যাতে তারা সরাসরি স্টার্টআপ আর উদ্যোক্তাদের সাথে বিনিয়োগে আলোচনা করতে পারেন। সাথে যোগ হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্টার্টআপ ইকোসিস্টেম প্রতিষ্ঠান ফ্ল্যাট 6 ল্যাব, যারা ইতিমধ্যে চুক্তি সই করে ফেলেছে। আর সৌদি আরবের ছোট মাঝারি ব্যবসায়িক কর্তৃপক্ষ মনসাত এখনও আলোচনার টেবিলে আছে, তবে চূড়ান্ত চুক্তি হয়নি। এছাড়া ডিসরাপ্ট, এনহান্স ভেঞ্চার আর উজবেকিস্তানের UZVC নামক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে চুক্তির ব্যাপারে কথা বলছে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তাদের মধ্যে কেউ পুরোপুরি চুক্তিবদ্ধ, কেউ এখন শুধু আলোচনার পর্যায়ে আছে, কেউ সিরিয়াসলি চিন্তা করছে, কিন্তু
এই সব প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ নেয়নি। তবে শুরুতে তাদের এই যে আগ্রহটা, এটাও কিন্তু উৎসাহব্যঞ্জক। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় হাব, এই দাবিটা আসলে কতটা বাস্তবসম্মত? পুরনো পরিত্যক্ত ট্রান্সপোর্ট অবকাঠামোকে টেক হাবে রূপান্তর করার এই আইডিয়াগুলো নতুন না। 2017 সালে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন প্যারিসে উদ্বোধন করেছিলেন স্টেশন এফ, একটা পুরনো রেলওয়ের কন্টেইনার গুদামকে, যেই গুদামটা 1920-এর দশকে তৈরি করা হয়েছিল। প্রায় $300 মিলিয়ন খরচ করে 34,000 বর্গমিটারের নতুন একটা স্টার্টআপ ক্যাম্পাস বানানো হয় সেখানে। আজ সেখানে একসাথে 1000-এরও বেশি স্টার্টআপ, 30টারও বেশি অ্যাক্সিলারেশন প্রোগ্রাম নিয়ে পুরোদমে কাজ করছে। আর এটাই এখন পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে পরিচিত স্টার্টআপ ক্যাম্পাস হিসেবে স্বীকৃত। টার্মিনাল ইস্তাম্বুলের পরিকল্পিত আয়তন হচ্ছে 2 লক্ষ বর্গমিটার। কাগজে কলমে স্টেশন এফের প্রায় 6 গুণ বড়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মাথায় রাখা দরকার। স্টেশন এফ ইতিমধ্যে বাস্তবে হাজারো স্টার্টআপ নিয়ে পুরোদমে কাজ করছে, বছরের পর বছর ধরে প্রমাণিত একটা মডেল। আর টার্মিনাল ইস্তাম্বুল সবে মাত্র 50টা স্টার্টআপ দিয়ে যাত্রা শুরু করেছে, বছর শেষে 100-তে পৌঁছানোর আশা করছে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় শিরোনামটা এই মুহূর্তে মূলত প্রজেক্টের নিজস্ব এরিয়াকে হাইলাইট করে। এটাকে অনেকে উচ্চাকাঙ্ক্ষার ভাষাও বলছেন। তবে ভবিষ্যতের বড় প্রকল্পগুলো তো এভাবেই শুরু হয়, তাই না? তুরস্ক অবশ্য বলছে এটার আসল লক্ষ্য শুধু বৃহত্তম ইনকিউবেটর হওয়া না, বরং ইস্তাম্বুলকে বেইজিং, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্কের মতো শহরগুলোর কাতারে বৈশ্বিক প্রযুক্তি আলোচনায় নিয়ে যাওয়া। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একই কমপ্লেক্সে আমেরিকান ধাঁচের অ্যাক্সিলারেটর টেক্সটার্স, চীনা সরকারের মালিকানাধীন একটা বিনিয়োগ তহবিল, আর উপসাগরীয় ও মধ্য এশিয়ার ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান সবাই একই ছাদের নিচে বসেছে। ভিন্ন মেরুর দেশগুলো, এটা কোনো কাকতালীয় ব্যাপার না। তুরস্ক বহু বছর ধরেই একসাথে ন্যাটোর সদস্য থেকেও রাশিয়া, চীন আর উপসাগরীয় আরব দেশগুলোর সাথে সম্পর্ক ধরে রাখার একটা কৌশল অনুসরণ করছে, যেটাকে বিশেষজ্ঞরা প্রায়ই বলেন এটা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট বা বহু মৈত্রিক নীতি। টার্মিনাল ইস্তাম্বুল আসলে সেই একই নীতির একটা অর্থনৈতিক সংস্করণ। পূর্ব আর পশ্চিমের পুঁজি দুটোকেই একসাথে টেনে আনার চেষ্টা। ভাবেন আবার, এটাই তুরস্কের একমাত্র মেগা প্রজেক্ট, তাই না? জি না। নতুন ইস্তাম্বুল এয়ারপোর্ট, ইস্তাম্বুল ফাইন্যান্স সেন্টার আর এখন টার্মিনাল ইস্তাম্বুল, এই 3টে প্রজেক্ট মিলিয়েই ইস্তাম্বুলকে একটা বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের বড় পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্কের সরকার। এবার আসি আসল প্রশ্নে, কেন ঠিক এই সময়ে, ঠিক এতটা জোরে সোরে এই প্রজেক্টকে সামনে আনা হচ্ছে? 2026 সালে ইসরায়েল ইরান যুদ্ধ, যেটা পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে এবং এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে পরিবর্তন করেছে। HSBCর বিশ্লেষকরা উপসাগরীয় অঞ্চলের 2026 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস 5% পয়েন্ট কমিয়ে দিয়েছেন। তারা ধারণা করছেন করোনা মহামারীর পর প্রথমবারের মতো এই অঞ্চলের অর্থনীতি সংকুচিত হতে পারে। কিছু প্রতিবেদন এমনও দাবি করছে যে যুদ্ধের কারণে দুবাইয়ের পর্যটন শিল্পে 60% ধস নেমেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মধ্যেই 40টারও বেশি কোম্পানি তুরস্কে এসে তুরস্কের এই ইস্তাম্বুল ফাইন্যান্স সেন্টারে তাদের অফিস খোলার কথা বলছে, তাদের সাথে যোগাযোগ করছে। এদের বেশিরভাগ পূর্ব এশিয়া আর ইউরোপীয় এবং উপসাগরীয় অঞ্চলের। অনেকে তাদের ব্যবসা তুরস্কে স্থানান্তর করছেন, অনেকে আবার আংশিক স্থানান্তর বা সম্প্রসারণের কথা ভাবছেন। তাদের জন্য এটা পুরোপুরি ব্যবসা গুটিয়ে চলে আসা না, বরং ঝুঁকি ভাগ করে নেয়ার একটা কৌশল। উপসাগরে অবস্থান ধরে রেখে তুরস্কেও একটা বিকল্প রাস্তা খোলা রাখা। প্রেসিডেন্ট এরদোগান নিজে গত মাসে 40 জন বৈশ্বিক সিইওর সাথে বৈঠক করেছেন, আর এই যুদ্ধকে দেখছেন ইস্তাম্বুলকে বিশ্বের শীর্ষ স্থানীয় অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটায় রূপান্তরিত করার একটা সুযোগ হিসাবে। বিশ্বের ব্ল্যাকরক
জানেন তো সবচেয়ে বড় তারাও এখানে এসেছিল। এই বছরের এপ্রিলে ঘোষিত তুর্কে সেঞ্চুরি নামক বিনিয়োগের কর্মসূচির আওতায় ইস্তাম্বুল ফাইন্যান্স সেন্টার থেকে পরিচালিত কোম্পানিগুলোকে 20 বছরের কর্পোরেট কর ছাড় দেওয়া হচ্ছে। উৎপাদন ভিত্তিক রপ্তানিকারকদের জন্য কর্পোরেট কর মাত্র 9%, অন্যান্য রপ্তানিকারকদের জন্য 14%, আর সফটওয়্যার, গেমিং, মেডিকেল ট্যুরিজমের মতো সার্ভিস রপ্তানিকারকদের জন্য পুরো 100% কর ছাড় দেওয়া হয়েছে। এগুলো তো জানেন, এগুলো এর আগে বলেছি। জুন মাসে আরেকটা নতুন আইনের আওতায় যোগ্য বিদেশি বিনিয়োগকারীরা বিদেশি উৎসের যে আয়, সেই আয়ের উপরে 20 বছরের জন্য পুরোপুরি 100% আয়কর মওকুফেরও সুযোগ পাচ্ছেন। এত সুযোগ দিচ্ছে তুরস্ক নিজেকে অর্থনৈতিক হাব বানানোর জন্য। তুরস্ক অবশ্য বলছে টার্মিনাল ইস্তাম্বুল এই ইরান যুদ্ধকে পুঁজি করে তৈরি করা হচ্ছে না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে এটা অবশ্যই সত্য যে এই প্রজেক্ট এমন উদ্যোক্তাদের জন্য একটা বিকল্প হতে পারে যারা এই যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ের বদলে অন্য কোথাও গিয়ে টেক কোম্পানি শুরু করার কথা ভাবছেন। এ পর্যন্ত যা দেখলাম তার একটা ছোট রিক্যাপ নিয়ে নেওয়া যাক। একটা বিমানবন্দর যেটা যাত্রী পরিবহন ছাড়াই পার্ক আর উৎসবের মধ্যে দিয়ে 7 বছর টিকে ছিল, এখন তার টার্মিনাল ভবনে বসছে একটা উচ্চাভিলাষী পরিকল্পনা। টেকস্টার্স থেকে শুরু করে চীনার সরকারি তহবিল পর্যন্ত নানা প্রতিষ্ঠানের আগ্রহ, আর তার পেছনে উপসাগরীয় অঞ্চলের অস্থিরতাকে কাজে লাগানোর একটা স্পষ্ট কৌশল। কিন্তু গল্পের এই উজ্জ্বল অংশটাই দেখলে শুধু হবে না। এবার আসল প্রশ্নে যাওয়া যাক। এই ঝকঝকে প্রজেক্টের বা এই ঝকঝকে প্রেজেন্টেশনের পেছনে ঠিক কি কি ঝুঁকি লুকিয়ে আছে? আপনি যদি এখানে স্টার্ট আপ করতে চান, আপনাকে অবশ্যই এই জিনিসগুলোও দেখতে হবে। এখন তুরস্কের ঘন ঘন বদলানো নিয়ন্ত্রক কাঠামো, আইনের শাসন নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ আর জটিল অভিবাসন ব্যবস্থা বিদেশি বিনিয়োগকারীদের জন্য তুরস্কে স্থানান্তরকে কঠিন করে তুলছে। আর অর্থনৈতিক বাস্তবতাও কিন্তু চ্যালেঞ্জিং। 2023 সাল থেকে করা আর্থিক এবং মুদ্রানীতি অনুসরণ করার পরেও এপ্রিল 2026-এ তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি ছিল 32% কাছাকাছি, আর বছরের শেষ নাগাদ এটা প্রায় 30% আশেপাশে থাকার আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটা কিন্তু কম না। কেন্দ্রীয় ব্যাংক এখনও সুদের হার 37% ধরে রেখেছে মুদ্রার স্থিতিশীলতা রক্ষা করার জন্য। তাদের নিজস্ব পূর্বাভাসই বলছে যে 2026 সালের শেষ নাগাদ মূল্যস্ফীতি 15 থেকে 21% মধ্যে থাকতে পারে, আর 2027 সালের শেষ দিকে সেটা 6 থেকে 12% মধ্যে আসার সম্ভাবনা আছে। অর্থাৎ একদিকে সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য 20 বছরের কর ছাড়ের মতো লোভনীয় প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে দেশের ভেতরেই মূল্যস্ফীতি এবং মুদ্রানীতির লাগাম টানতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো বিনিয়োগকারীর জন্যই এই দুটো ছবি একসাথে মেলানো একটা চ্যালেঞ্জের ব্যাপার। তবে এটা তুরস্কের জন্য নতুন কোনো বিষয় না। গত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি তুরস্কের অর্থনীতি বারবার একই চক্রের ভিতর দিয়ে গেছে। দ্রুত প্রবৃদ্ধির প্রতিশ্রুতি, তারপর মুদ্রার অস্থিরতা, তারপর কড়া নীতি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা। যেসব বিনিয়োগকারী এই ইতিহাস মনে রাখেন তাদের জন্য শুধু কর ছাড়ের কাগজ দেখানোই যথেষ্ট না। তারা দেখতে চান এই নীতিগুলো পরের নির্বাচন বা পরের সংকটের পরও টিকে থাকবে কিনা। অর্থাৎ টার্মিনাল ইস্তাম্বুলের আসল পরীক্ষাটা হবে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে না, বরং আগামী 3-4 বছরে সরকার এই প্রতিশ্রুতিগুলোর সাথে কতটা সামঞ্জস্য রেখে চলতে পারে সেটার উপরে। কিন্তু এই সমস্যাগুলো মাথায় রেখেই টার্মিনাল ইস্তাম্বুল আবার কিছু বাড়তি সুবিধা যোগ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের কিছু নিশ্চয়তা দেওয়ারও চেষ্টা করছে। তুরস্কের সংসদে এমন একটা আইন পাশের অপেক্ষায় আছে এখন, যেটা পাশ হলে কোম্পানিগুলো সম্পূর্ণ ডিজিটাল নিবন্ধন করতে পারবে। এর সাথে থাকছে অভিবাসন এবং সামাজিক নিরাপত্তা আর কর সংক্রান্ত সব কাজের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, যাতে বিনিয়োগকারীরা এবং তাদের কর্মীরা একাধিক সরকারি অফিসে দৌড়দৌড়ি করে সময় নষ্ট করার চেয়ে বরং সহজেই তাদের কাজগুলো সমাধান করতে পারে। আর সবচেয়ে চোখ ধাঁধানো সুবিধাটা হলো বিমানবন্দরের
পুরনো ভিআইপি টার্মিনাল, যেখানে প্রাইভেট জেট সরাসরি নামতে এবং উঠতে পারবে। বিনিয়োগকারীরা পাসপোর্ট কন্ট্রোল পুরোপুরি এড়িয়ে সরাসরি এই কমপ্লেক্সে ঢুকে কয়েক ঘন্টা মিটিং করে আবার পরের গন্তব্যে চলে যেতে পারবে। সাথে থাকছে তুর্কি কালিনারি আর্টস একাডেমির সহযোগিতায় একাধিক রেস্তোরাঁ আর কিচেন, যেখানে আধুনিক তুর্কি খাবার পরিবেশন করা হবে। এখন আপনি এখানে স্টার্টআপ হিসেবে আসবেন কিনা সিদ্ধান্ত আপনার। নতুন একটা সুযোগ, নতুন একটা পরিকল্পনা, নতুন একটা উদ্যোগ, যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত এখান থেকে সফল হতে পারবেন। কিন্তু পুরো প্রতিবেদনের সবচেয়ে ইঙ্গিতপূর্ণ মুহূর্তটা আসে একেবারে শেষে। প্রজেক্টের মহাপরিচালক তুজগেন নিজেই বলেন, একটা আন্তর্জাতিক সম্মেলনে এই প্রজেক্টটা উপস্থাপনের পর উপসাগরীয় এক রাজ্যের একজন যুবরাজ তার কানের কাছে এসে বলেন, এটা একটা নিখুঁত প্রকল্প, আমার সত্যি এটা পছন্দ হয়েছে, তাই আমরা নিজেরাই নিজের দেশে এটা ঠিক করব চিন্তা করছি। বিষয়টা বুঝতে পারছেন? এই তুজগেন নিজেই স্বীকার করছেন যে তিনি আজও বুঝে উঠতে পারেননি যে ওই যুবরাজের মন্তব্যে তার খুশি হওয়া উচিত নাকি হতাশ হওয়া উচিত। অর্থাৎ তুরস্ক যে পরিকল্পনা করছে, আরবরা সেই পরিকল্পনা দেখে খুশি হয়ে পছন্দ করে বলছে নিজেরাই করবে। এই একটা লাইনেই পুরো গল্পের আসল উত্তেজনাটা ধরা পড়ে। উপসাগরীয় অঞ্চলের আর্থিক কেন্দ্রগুলো যেমন দুবাই, আবুধাবি, দোহা, রিয়াদ, এগুলো যুদ্ধের ধাক্কার মধ্যেও এখনও তাদের অবস্থান ধরে রেখেছে। আর তাদের হাতে টাকার তো তেমন অভাব নেই। যুদ্ধে তাদের ভাবমূর্তিতে সাময়িক আঘাত করেছে ঠিকই, কিন্তু তারা চাইলে নিজেদের সংস্করণ বানিয়ে ফেলতে পারে, হয়তো আরও বড় বাজেট নিয়ে। তাহলে তুরস্কের আসল সুবিধাটা কোথায়? আপনি কেন তুর্কিতে এই জায়গায় স্টার্টআপের জন্য বিনিয়োগ করবেন? সম্ভবত এটা কোনো একটা মাত্র চমকপ্রদ সংখ্যা বা বিশ্বের সবচেয়ে বড় শিরোনাম এগুলোতে না। সবচাইতে বড় গুরুত্বটা হচ্ছে তুরস্কের ভৌগোলিক অবস্থান, পূর্ব আর পশ্চিমের ঠিক সংযোগ স্থলে থাকা, আর এই মুহূর্তে প্রথম পদক্ষেপকারী হিসেবে এগিয়ে থাকার সুবিধা। তুরস্ক যত দ্রুত গত 10 বছরের সামনে এসেছে, এটা অনেককেই আশার যোগান দিচ্ছে। তো সব মিলিয়ে এই টার্মিনাল ইস্তাম্বুল আসলে কি? এটা একদিকে 7 বছর ধরে যাত্রীবাহী ফ্লাইট ছাড়া পড়ে থাকা একটা বিমানবন্দরের টার্মিনাল ভবনে নতুন বাণিজ্যিক জীবন যোগ করার গল্প, আবার আরেকদিকে পুরনো একটা জায়গাকে নতুন উদ্দেশ্যে ব্যবহার করার চমৎকার একটা সাহসী পরিকল্পনা। এছাড়াও এটা একটা বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, যেখানে তুরস্ক উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা আর নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে নিজের জায়গাটা তৈরি করতে চাইছে। এই সবগুলো গল্প একই সাথে সত্যি হতে পারে যদি সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে আগাতে পারে। এই প্রজেক্ট শেষ পর্যন্ত সফল হবে কিনা সেটা নির্ভর করছে একটা জিনিসের উপরে, তুরস্ক নিজের অর্থনৈতিক অস্থিরতা আর নিয়ন্ত্রক নিশ্চয়তা কতটা সামলাতে পারে, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা রক্ষা করতে পারে তার উপর। কর ছাড় দিয়ে বিনিয়োগকারী আনা যায় ঠিকই, কিন্তু আস্থা তৈরি করতে সময় লাগে। সবচেয়ে বাস্তবসম্মত পূর্বাভাস সম্ভবত এটাই যে টার্মিনাল ইস্তাম্বুল রাতারাতি দুবাই বা স্টেশন এফকে ছাড়িয়ে যাবে না, কিন্তু এটা একটা নতুন বিকল্প হিসেবে মানচিত্রে জায়গা করে নেবে। বিশেষ করে যেসব উদ্যোক্তা ঝুঁকি ভাগ করে একাধিক জায়গায় তাদের উপস্থিতি রাখতে চান, তাদের জন্য একটা বাড়তি সুযোগ। এজন্য বড় প্রশ্নটা তাই সফল হবে কিনা এটা না, বরং কতটা বড় ভূমিকায় পৌঁছবে সেটাই। আর তুরস্ক গত কয়েক বছরে তার যেই সমস্ত সফলতার ছবি দেখিয়েছে, সফলতার গল্প দেখিয়েছে, তাতে এখানে মনে হয় সফল হতেও পারে। কিন্তু আপনার কি মনে হয়, টার্মিনাল ইস্তাম্বুল কি সত্যি দুবাইয়ের একটা বাস্তব বিকল্প হয়ে উঠতে পারবে, নাকি শেষ পর্যন্ত একটা ভালো হেডলাইন প্রজেক্ট হয়েই থাকবে? আপনার মতামত জানান। আর মধ্যপ্রাচ্য এবং তুরস্কের ভূ রাজনীতি নিয়ে এরকম গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদেরকে জানান যে আপনি নতুন নতুন কী ধরনের কন্টেন্ট চান। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।